নমস্কার আপনাকে। মহাভারতের কথার 29টি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম রাজা দুষ্যন্ত কণ্যমুনির আশ্রমে এসে শকুন্তলার সঙ্গে পরিচিত হচ্ছেন। তাঁর কৌতূহল মেটাতে শকুন্তলা নিজের জন্ম বৃত্তান্ত শোনাচ্ছেন। তপস্যার বলে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হওয়া ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা শ্রেষ্ঠ মেনকার মিলনে জাত শকুন্তলাকে কুড়িয়ে এনে মানুষ করছেন মুনি কণ্য। কণ্য নিজের আশ্রমের সকলকে বলেছিলেন, জন্মদাতা পুরুষ যেমন পিতা, ঠিক তেমনি যিনি প্রাণ রক্ষা করেন এবং যিনি ক্ষুধার অন্ন দেন, তাঁরাও একইভাবে পিতার সংজ্ঞা লাভ করেন। শকুন্তলা প্রাণ রক্ষা এবং পালন পোষণের গৌরবে মহর্ষি কণ্যকেই পিতা বলে মনে করেন। ওদিকে মহাভারতের কাহিনী অনুযায়ী দুষ্যন্ত কোনো অবিখ্যাত পুরুবংশীয় পুরুষের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তুর্বসুর বংশের রাজা মরুত্বের ঘরে বড় হন। কাজেই নিজের আসল পিতামাতাকে কোনোদিন না দেখা এবং অন্যের ঘরে পালিতা হওয়া শকুন্তলার মধ্যে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন দুষ্যন্ত। এমনিতে প্রেম করার সময় জাত মেলানোর কথা নয়, তবে এখানে আমরা দেখছি রাজা দুষ্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলছে, সুন্দরী, পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ক্ষত্রিয়ের মেয়ে। অর্থাৎ রূপ দেখেও পছন্দ হয়েছে, আবার জাতও মিলেছে। রাজা বলছেন, তুমি যখন ক্ষত্রিয়ের মেয়ে, রাজপুত্রী, তাহলে অবশ্যই আমার মতো ক্ষত্রিয় রাজার স্ত্রী হবার উপযুক্ত। রাজা এবার শকুন্তলাকে লোভ দেখানো শুরু করেছেন। তোমাকে সোনার হার দেব, কানের দুল দেব, হিরে মণিমুক্ত এনে দেব নানা দেশ খুঁজে, কত শাড়ি দেব, বুকের কাঁচুলি গড়ে দেব হিরে মানিক বসিয়ে, আর শাড়ি পছন্দ না হলে মৃগচর্মও নিয়ে আসতে পারি নানান রকম। সবচেয়ে বড় কথা, আমার সমস্ত রাজ্যটাই তোমাকে দিয়ে দেব, তুমি শুধু আমার স্ত্রী হও। তপবনবাসিনী শকুন্তলা এবার একটু ভয় পেলেন। শাড়ি গয়নার লোভে তিনি একটুও বিচলিত নন, কিন্তু দেশের রাজা এমন করে বিয়ে করতে চাইছেন, তিনি না করেন কি করে? শকুন্তলা বললেন, একটু সবুর করো রাজা আমার, তোমাকে তো বললাম পিতা গেছেন ফল কুড়োতে, তিনি এখনই এসে পড়বেন, তারপর আমাকে তুলে দেবেন তোমার হাতে। রাজা বললেন, বোকা মেয়ে, ভয় পায়, ভালোবাসার বিয়েতে আবার তো বাবা বাবা করে নাকি? আমরা ক্ষত্রিয়, ভালোবাসলে আমরা বিয়ে করতে পারি, আমাদের পক্ষে সেই বিয়েটাই সব থেকে ভালো। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এমন অবস্থায় গান্ধর্ব প্রথায় বিয়ে হলেই তোমাকে এখনই বিয়ে করা সম্ভব। রাজা দুষ্যন্ত এখানে একটু বক্তৃতাও দিয়ে দিলেন। আশ্রম বালিকার মনে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য তিনি বিবাহের নানা রকম ফের নিয়ে বেশ একটা স্মৃতিশাস্ত্রীয় বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, আমি যে এতক্ষণ এখানে রয়ে গেছি শুধু তোমারই জন্য। তাছাড়া বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার পিতা কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি বলছো সেটাই গুরুত্বপূর্ণ। এখানে তুমি তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার যদি ইচ্ছে থাকে তুমি নিজেই নিজেকে আমার হাতে তুলে দিতে পারো। এরপর দুষ্যন্ত 8 রকমের বিয়ের কথা বললেন। ব্রাহ্ম, দৈব, প্রাজপত্য, রাক্ষস ইত্যাদি নানা বিয়ের কথা বলে ভালোবেসে নিজে নিজে গান্ধর্ব বিবাহ করাই যে ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ, সেটা সরলা তপস্বিনীর কাছে প্রমাণ করে ছাড়লেন। শকুন্তলা দেখলেন রাজা তাকে ছাড়বেন না। রাজার দিক থেকে তারা শুধু মহর্ষি কর্ণের জন্য। তিনি ফিরে এসে কি বলবেন, বাধা দেবেন কিনা, এমনকি অভিশাপ দেবেন কিনা, এসব নিয়ে রাজা চিন্তিত। মহাভারতের কাহিনীতে শকুন্তলা একা পড়ে গেছেন। পিতা কর্ণ আশ্রমে নেই, কালিদাসের নাটকের মতো অনুসূয়া প্রিয়াঙ্গদাও নেই শকুন্তলার হয়ে কথা বলে দেওয়ার মতো। এখানে নিজেকেই নিজের জন্য সিদ্ধান্ত নিতে হচ্ছে। কাজেই শকুন্তলা শর্ত দিলেন, এই নির্জন আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমার গর্ভে তোমার যে পুত্র হবে সেই হবে ভবিষ্যতের যুবরাজ, তোমার অবর্তমানে সেই হবে রাজা। এই কাহিনীতে কোথাও আজকের ভাবনার প্রেম ভালোবাসা নেই। রাজা শকুন্তলার রূপ, যৌবন, লাবণ্যের শারীরিক পরিভাষায় আন্দোলিত। অন্যদিকে শকুন্তলাও সেই যৌবনোচিত ভোগ বাসনার কাছে আত্মসমর্পণ করছেন, নিজের স্বার্থ বুদ্ধি সম্পূর্ণ মাথায় রেখে। পরে কবি কালিদাসের লেখায় আমরা দুষ্যন্ত শকুন্তলার প্রেম দেখব। তপস্বিনী শকুন্তলার মুখে শারীরিক মিলনের শর্ত শোনা মাত্রই দুষ্যন্ত কোনো কথা না ভেবে জবাব দিলেন, আমি তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাব সুন্দরী, ওটাই তোমার উপযুক্ত জায়গা। এই আশ্বাস দিয়েই রাজা দুষ্যন্ত গান্ধর্ব বিবাহের নিয়ম মেনে শকুন্তলার পানি গ্রহণ করেন। মহর্ষি কর্ণ তখনও ফিরে আসেননি। নির্জন বনস্থলীর মধ্যে দুষ্যন্তের সঙ্গে সহবাসে অনুমতা হলেন শকুন্তলা।
মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। যুবতী তপস্বিনীর মিলন হৃষ্ট দুষ্যন্ত কর্ণমুনির আশ্রম ছেড়ে যাবার সময় বারবার শকুন্তলাকে আশ্বাস দিয়ে গেলেন, আমি রাজধানীতে গিয়ে তোমার জন্য চতুরঙ্গিনী সেনা পাঠাবো, রাজার রথ আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তবে দুষ্যন্ত যত না শকুন্তলার কথা ভাবছিলেন, তার থেকে বেশি উদ্বিগ্ন ছিলেন কর্ণমুনি ফিরে এসে ঠিক কি বলবেন তা ভেবে। দুষ্যন্ত আশ্রম থেকে বেরোলেন আর মহর্ষি কর্ণ ফিরে এলেন। রাজার সঙ্গে গোপন মিলনের জন্য শকুন্তলার মনে যুবতী সুলভ লজ্জার অন্ত ছিল না। তিনি মহর্ষির সামনেই এলেন না। অন্য সময় মহর্ষি ফলের বোঝা নিয়ে বাড়ি ফিরলে শকুন্তলা যা যা করতেন তার কিছুই করলেন না। কর্ণের সন্দেহ হয় তিনি দিব্য জ্ঞানে ধ্যান ও নেত্রে দুষ্যন্তকে দেখতে পেলেন কিনা জানা নেই, তবে আশ্রমের সর্বত্র খবর নিয়ে অচিরেই সব জানতে পারলেন। মহর্ষি কর্ণ যতই সন্ন্যাসী হন না কেন, তার লৌকিক বুদ্ধি অতি প্রখর। তিনি জানেন যুবক যুবতীর স্বাভাবিক বয়সের কামনার তরঙ্গকে ধমক দিয়ে রোধ করা যায় না। তিনি শকুন্তলাকে পরিষ্কার বললেন, আমাকে গুরুত্ব না দিয়ে তুমি আজ যা করেছ তাতে কোনো অধর্ম হয়নি। তোমরা দুজনে দুজনকে চেয়েছ। তাছাড়া রাজা দুষ্যন্ত ধর্মজ্ঞ পুরুষ, মহাত্মা। তার মতো মানুষের আমন্ত্রণ স্বীকার করে তুমি যথার্থ কাজই করেছ। মহাভারতের কর্ণমুনি সেই মুহূর্তে শকুন্তলাকে আশীর্বাদ করে বলছেন, তোমার গর্ভে এক বিরাট রাজপুরুষ জন্মাবেন। এই স্বসাগরা পৃথিবী তাঁর অধিগত হবে। তিনি হবেন চক্রবর্তী সম্রাট। এতক্ষণে শকুন্তলার হুঁশ ফিরল। মহর্ষি কর্ণ রাগ করেননি বোঝার পরেই তিনি এগিয়ে গিয়ে পিতার ক্লান্ত স্কন্ধ থেকে সমিত ফুল ফলের বোঝা নামিয়ে নিলেন। এগিয়ে দিলেন পা ধোয়ার জল। এরই সাথে শ্বশুর বাড়ি যাবার আগে শকুন্তলা যথেষ্ট গৌরবান্বিত হয়ে উঠেছেন। প্রসিদ্ধ পৌরব বংশের নবনির্বাচিত বধূ হিসাবে তাঁরও যে বিরাট দায়িত্ব আছে সে কথা প্রকট হয়ে উঠল শকুন্তলার কথাবার্তায়। কর্ণমুনি প্রসন্ন হয়ে বর দিতে চাইলে শকুন্তলা বললেন, পৌরব বংশের রাজারা যেন আপন ধর্ম থেকে চ্যুত না হন, পৌরবেরা যেন তাঁদের রাজ্যে চির প্রতিষ্ঠিত থাকেন। মহারাজ দুষ্যন্ত তো রথ পাঠানোর প্রতিজ্ঞা করে চলে গিয়েছিলেন, কিন্তু কোথায় কি? রাজার রথ কর্ণের আশ্রমে এলো না। এদিকে যথা সময়ে শকুন্তলার পুত্র জন্মালো মহর্ষির আশ্রমে। কি তার চেহারা, কি তার রূপ! মহর্ষির কুটিরে শকুন্তলার কোল আলো করে যেন এক পুঞ্জ আগুন জ্বলে রইল। গায়ের রং উজ্জ্বল, শরীর দৃঢ়, সম্ভাব্য সিংহের তেজ তার শারীরিক এবং মানসিক গঠনে। ঋষির আশ্রমে ছেলে একটু বড় হতে তার রাজত্ব গড়ে উঠল বনস্থলীর পশু সমাজকে নিয়ে। বাঘ, সিংহ, হাতি সবকিছু ধরে এনে আশ্রমের কাছাকাছি গাছগুলোয় বেঁধে রাখা তার নিত্যদিনের খেলার মধ্যে পড়ত। বন্য পশু সমাজকে এইভাবে নিয়ন্ত্রণ তারণ করা যে সে লোকের কাণ্ড নয়। সেটাই যখন সে পারে, তখন আশ্রমবাসীরা বলল, এই রাজকুমারের নাম হোক সর্বদমন। শক্ত সমর্থ বালক সর্বদমনকে দেখে মহর্ষি বিচলিত হলেন। মহারাজ দুষ্যন্ত এখনো কোনো খোঁজ খবর নেননি। মহর্ষি একদিন শিষ্যদের ডেকে বললেন, তোমরা শকুন্তলা আর তাঁর ছেলেকে নিয়ে দুষ্যন্তের কাছে রেখে এসো। বিবাহিতা একটি রমণী সুচিরকাল ধরে তার বাপের বাড়িতে পড়ে থাকে, তবে 5 জন 5 কথা বলে। তিনি শকুন্তলাকে বললেন, এখন সময় হয়েছে মা, তোমার সর্বদমন এবার যুবরাজ হবে। শকুন্তলা রাজি হলেন। কর্ণমুনির শিষ্যেরা মা ছেলেকে নিয়ে দুষ্যন্তের রাজধানীর দিকে রওনা দিলেন। মহাভারতের কবি নিতান্ত অনাড়ম্বর বাস্তব কঠোর পরিবেশের মধ্যে শকুন্তলাকে রওনা করালেন। শকুন্তলা এখানে কোনো ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া নায়িকা নন। তিনি স্বাধীনচেতা, ব্যক্তিত্বময়ী। তিনি এতদিন পর দুষ্যন্তের প্রেম ভিক্ষা করতে আসেননি। তিনি আসছেন তার দীপ্তিমান পুত্রের অধিকার দাবি করতে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, কালিদাসের নাটকে দুষ্যন্ত শকুন্তলাকে একটা আংটি পরিয়ে গিয়েছিলেন। সে আংটি মাছের পেটে চলে গিয়েছিল। ওদিকে আবার দুর্বাসা মুনির অভিশাপে দুষ্যন্ত সময় মতো সবকিছু ভুলে যাবেন। মহাভারতের কাহিনীতে সেসব কোনো এক্সকিউজ নেই। তাহলে কি আছে? সে গল্প শুনুন মহাভারতের কথা 63 পর্বে।
মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।